দর্শন চর্চায় সবাইকে স্বাগত জানাই। আজকে ইন্ডিয়ান লজিকের যে আলোচনাটা চলছিল সেটার সেশন 12। আর সেশন 12-এ আমরা আগের দিন যেটা আলোচনা করেছিলাম সেটা একটু রিভাইজ করে নিয়ে এগোবো। আমাদের আলোচনাটা চলছিল হেত্যাভ্যাস নিয়ে, কিন্তু তার আগে যেরকম ভাবে আমি সেশনগুলো শুরু করিনি সেভাবেই প্রার্থনার মাধ্যমে সেশনটা শুরু করে নেব। ओम सहनाववतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम श्री गुरुभ्यो नमः। हरि ओम। বেশ, তাহলে স্ক্রিনটা শেয়ার করে নি। এখানে আমরা প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি যে ছ প্রকার প্রমাণ পেয়েছি, যেটা সাধারণভাবে ভারতীয় দর্শন শাস্ত্রে আলোচিত হয়ে থাকে, সবগুলোর উল্লেখ আমরা করেছি, যেটাকে আমরা শাস্ত্রের, ভারতীয় দর্শনের বা শাস্ত্রের ভাষায় উদ্দেশ্য বলে থাকি। এবং তারপরে সেগুলোর যে ডিফারেন্ট টাইপ রয়েছে, আমরা প্রথম আলোচনা করেছিলাম প্রত্যক্ষ নিয়ে। প্রত্যক্ষ নিয়ে কেন আলোচনা করেছিলাম সেটা আমি বলেছি, আরো একবার রিপিট করে দিচ্ছি। প্রত্যক্ষের এখানে আমরা ডেফিনেশন, সন্নিকর্ষ, কাইন্ড নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে আমরা সামান্য লক্ষণ সন্নিকর্ষ পেয়েছিলাম অলৌকিক প্রত্যক্ষের আন্ডারে। তো এই সামান্য লক্ষণ প্রত্যক্ষটা আমাদের অনুমানের ক্ষেত্রে যে ব্যাপ্তির প্রয়োজন, সেই ব্যাপ্তি গ্রহের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সেই কারণে আমরা প্রত্যক্ষ নিয়ে ডিটেল আলোচনা করে তবে অনুমানে এসেছি। এবং এই যে বাকি পাঁচটা প্রমাণ, বাকি পাঁচটা প্রমাণকে কিন্তু পরোক্ষ প্রমাণ বলা হয়। এবং সবগুলোর জানার জন্যই আমাদের প্রত্যক্ষের প্রয়োজনীয়তা রয়েছে। সেই কারণেও প্রত্যক্ষের আলোচনা করাটা দরকার ছিল। তাই জন্য প্রত্যক্ষের আলোচনার মাধ্যমে আমি বাকিগুলোর আলোচনায় গেছি। এখানে আমি শুধু ডেফিনেশন অর্থাৎ লক্ষণগুলো নিয়ে আলোচনা করেছি, যেটা আমি মূলত তর্ক সংগ্রহ অনুসরণ করে করেছি। আর অর্থাপত্তি, অনুপলব্ধি যেহেতু ন্যায় দর্শনে স্বীকৃত হয়নি, সেহেতু এই দুটো বলতে কি বোঝায় এবং উদাহরণের মাধ্যমে বুঝিয়েছিলাম। অনুমানে আমরা প্রথম যে তিনটে এলিমেন্ট অনুমানের ক্ষেত্রে লাগে, পক্ষ, সাধ্য, হেতু, সেগুলো নিয়ে আলোচনা করেছি। তার বিভিন্ন প্রকার অর্থাৎ বিভিন্ন ধরনের অনুমান যেগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। তর্ক সংগ্রহ অনুসারে যে অনুমানের লক্ষণ, সেখানে আমরা ব্যাপ্তি, পরামর্শ, এই নামগুলো পাচ্ছি। তো ব্যাপ্তি, পরামর্শ কি সেটা নিয়ে আলোচনা করেছি, পক্ষতা নিয়ে আলোচনা করেছি পরামর্শ প্রসঙ্গে। এবং তারপরে আলোচনা করেছি টাইপ অফ হেতু, এবং সেই পরিপ্রেক্ষিতে কত ধরনের অনুমান হয় সেটাও আলোচনা করেছি, ক্লাসিফিকেশন অফ ইনফারেন্স। তারপরে সৎ হেতু অর্থাৎ সৎ হেতু হওয়ার যে পাঁচটা লক্ষণ বা গুণ, সেগুলো নিয়ে জেনেছি। এবং সেই গুণগুলোর অভাবে হেত্যাভ্যাস হয়। অর্থাৎ যখন হেত্যাভ্যাস, এটাকে আমরা যদি ভাঙি তাহলে কি পাবো? হেতুর আভাস। অর্থাৎ হেতু মনে হচ্ছে কিন্তু সেটা হেতু নয়, সৎ হেতু নয়, অসৎ হেতু। যেমন ন্যায়াভাস হয়, সেরকমই হেত্যাভ্যাস, মানে আভাস। অর্থাৎ হেত্যাভ্যাস বলতে বোঝাচ্ছে যে যেখানে হেতুবৎ মনে হচ্ছে, হেতুর মতন মনে হচ্ছে, কিন্তু সেটা হেতু নয়। কোনো না কোনো দোষ দুষ্ট হওয়ায় হেতু হচ্ছে না, অসৎ হেতু হচ্ছে, সৎ হেতু হচ্ছে না, অসৎ হেতু হচ্ছে। সেই কারণে এটা হেত্যাভ্যাস হয়ে যাচ্ছে। তো সেই হেত্যাভ্যাসের আলোচনা প্রসঙ্গে আমরা দেখেছিলাম হেত্যাভ্যাস পাঁচ প্রকারের হয়ে থাকে: স্বব্যভিচার, বিরুদ্ধ, সৎ প্রতিপক্ষ, অসিদ্ধ, বাধিত। এবার আমরা তার মধ্যেও যদি ভাবি তাহলে আরো পাবো স্বব্যভিচারের তিনটে, অসিদ্ধর তিনটে। তো আমরা আগের দিন স্বব্যভিচারের তিনটে কি প্রকার সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব বিরুদ্ধ, সৎ প্রতিপক্ষ নিয়ে। তারপরে যদি সময় থাকে আমি তাহলে বাধিতটার আলোচনা করে দেবো, কারণ অসিদ্ধ হেতু আবার তিন ভাগে বিভক্ত। তো সেটা পুরো একটা সেশন লাগবে শেষ করতে। সেই কারণে বাধিতটা যেহেতু একটাই, কোনো আলাদা করে প্রকার নেই, ছোট, হেত্যাভ্যাসটা খুবই সহজ, সেই জন্য ওটা যদি সময় থাকে আজকে আলোচনা করে দেবো। তো স্বব্যভিচার হেত্যাভ্যাসে আমরা কি দেখেছিলাম? স্বব্যভিচারকে অনৈকান্তিক বলা হচ্ছে। এটার তিনটে প্রকার হচ্ছে সাধারণ, অসাধারণ এবং অনুপসংহারী। সাধারণ, এখানে আমি লক্ষণগুলো লিখেছি, এই স্লাইডেও আছে, তাই চলে এলাম স্লাইডে। বলছে সাধ্যা ভাববৎ বৃত্তি সাধারণা অনৈকান্তিকা। অর্থাৎ সাধ্যা ভাবের যে অধিকরণ, সেখানে বৃত্তিত্ব থাকাই হচ্ছে সাধারণ অনৈকান্তিক। পর্বতঃ অগ্নিমান প্রমেয়ত্বাৎ। তো সাধ্যা ভাবের বৃত্তি কিভাবে হচ্ছে? সাধ্যা ভাব অর্থাৎ এখানে আমরা দেখছি পর্বত হচ্ছে আমাদের পক্ষ,
তাতে হেতু হচ্ছে প্রমেয়ত্ব। তো প্রমেয়ত্ব হেতু শুধুমাত্র কি অগ্নিতে থাকে? প্রমেয়ত্ব কিন্তু শুধু অগ্নিতে থাকে না। প্রমেয়ত্ব মানে কি, যা কিছুকে জানা যায়। তো শুধু কি অগ্নিকে জানা যায়? জলকেও জানা যায়, ঘটকেও জানা যায়, পৃথিবীতে যা কিছু আছে ন্যায় মতে সেগুলো জানা যায়। অর্থাৎ যা যা জানা যায় তার তার নাম করা যায়, অর্থাৎ যার যার নাম করতে পারছি সেগুলোকে জানা যায়। তো প্রমেয়ত্ব তো আরো হাজারো বস্তুতে রয়েছে, অগ্নি ছাড়াও। তো এখানে হেতু বলা হয়েছে প্রমেয়ত্ব, আর সাধ্য বলা হয়েছে অগ্নিকে। তাহলে কি বলা হচ্ছে? সাধ্যা ভাববৎ বৃত্তি সাধারণ অনৈকান্তিকঃ। এইটাকে একটু ভেঙে যদি আমরা বলি, সাধ্যা ভাবের মানে সাধ্যের অভাবে বৃত্তি, সাধ্যা ভাববৎ বৃত্তি, তার মানে পক্ষে থাকছে, প্রমেয়ত্ব পক্ষ পর্বতে রয়েছে, স্বপক্ষ অর্থাৎ মহানাসাদিতে রয়েছে, এবং বিপক্ষ জলাশয় আদিতে রয়েছে। অর্থাৎ যেটা, যে হেতু পক্ষে, সপক্ষে, বিপক্ষে সব জায়গায় থাকে, এমন কোনো জায়গা নেই যেখানে প্রমেয়ত্ব নেই আমরা বলতে পারবো। তো সেই রকম একটা হেতু দ্বারা যদি কিছু সিদ্ধ করতে যাওয়া হয়, তাহলে সেই হেতুটা হেতু নয়, হেতুর আভাস বা হেত্যাভাস, অর্থাৎ দোষদুষ। এটা ছিল সাধারণ অনৈকান্তিক। তারপর আমরা কি দেখেছিলাম? সর্ব সপক্ষ বিপক্ষ ব্যাবৃত্ত পক্ষ মাত্র বৃত্তি, মানে কেবলমাত্র পক্ষেই থাকে, সেটাই অসাধারণ। এখানে সন্ধি হয়েছে বলে অ এর বদলে র হয়ে গেছে, বৃত্তি বিসর্গ এবং অ যুক্ত হয়ে র হয়ে গেছে। তো বলছে শব্দ অনিত্য শব্দ। কি পাচ্ছি আমরা? অসাধারণ সবে বিচার বা অসাধারণ অনৈকান্তিকের ক্ষেত্রে যে সর্ব সপক্ষ বিপক্ষ ব্যাবৃত্ত, মানে কোনো সপক্ষে বা বিপক্ষে থাকছে না, ব্যবৃত্ত না থাকা, শব্দ অনিত্য। ঠিক আছে, এটা আমরা প্রুভ করতে চাইছি। শব্দ হচ্ছে পক্ষ, অনিত্যত্ব হচ্ছে সাধ্য। কিন্তু হেতুটা নেওয়া হয়েছে শব্দত্ব। শব্দত্ব কেবলমাত্র শব্দে থাকে। তো কেবলমাত্র শব্দ অর্থাৎ পক্ষে থাকছে, যেটা সপক্ষে থাকছে না, বিপক্ষে থাকছে না, সেটার মাধ্যমে কিছু প্রুভ করতে চাওয়া মানে সেখানে দোষ হয়ে যাচ্ছে। যেটাকে আমরা কোনো উদাহরণের মাধ্যমে দেখাতে পারছি না, সপক্ষ দেখাতে পারছি না, বিপক্ষে থাকছে না সেটা দেখাতে পারছি না, সেটার ক্ষেত্রে কিন্তু হেতুটা দোষদুষ্ট হয়ে পড়ছে, এবং দোষটার নাম হচ্ছে যে অসাধারণ অনৈকান্তিক। তারপরটা ছিল অনুপসংহারী। অন্যয় ব্যতিরেক দৃষ্টান্ত রহিত অনুপসংহারী, অর্থাৎ অন্যয় বা ব্যতিরেক কোনো প্রকার দৃষ্টান্ত দেওয়া যাচ্ছে না। কেন? উদাহরণটা দেখি, সর্বম অনিত্যম। এখানে হচ্ছে পক্ষতে প্রবলেম। পক্ষতে নেওয়া হয়েছে সর্বম, অর্থাৎ সর্ব, সবকিছু, সবকিছু পক্ষ। সেখানে প্রুফ করতে চাওয়া হচ্ছে অনিত্য, সবকিছু অনিত্য, কেননা তাতে প্রমেয়ত্ব আছে। এবার সবকিছু, সবকিছু মানে এমন কোন পার্টিকুলার বস্তুকে বলা হচ্ছে না, সবকিছুকে নেওয়া হচ্ছে। তো অন্যায় দৃষ্টান্ত বা ব্যতিরেক দৃষ্টান্ত এখানে দেওয়া সম্ভব হচ্ছে না। এই সবকিছুকে যেখানে পক্ষ হিসেবে ধরা হচ্ছে, সেখানে অন্যায় ব্যতিরেক কোন রকম দৃষ্টান্ত দিতে না পারার কারণে এখানে অনুপসংহারী অনৈকান্তিক দোষ হচ্ছে। এবার আজকে আমরা যে জায়গাটা থেকে দেখবো সেটাই আসছি। আমরা তাহলে স্বব্যভিচারের তিনটে প্রকার দেখলাম, এবার আসছে বিরুদ্ধ। বিরুদ্ধতে কি বলা হচ্ছে? সাধ্যা ভাব ব্যাপ্য হেতুর বিরুদ্ধ। আমরা কি জানি? হেতু আর সাধ্যের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ থাকে। এখানে বিরুদ্ধ হেত্যাভ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে? সাধ্যা ভাবের সাথে ব্যাপ্তি হচ্ছে, অর্থাৎ সাধ্যর সাথে না, সাধ্যা ভাবের সাথে ব্যাপ্তি হচ্ছে। সাধ্যা ভাবের সাথে যদি ব্যাপ্তি হয় হেতুর, তাহলে সেখানে দোষ ঘটছে। হেতুর আর সাধ্যের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ থাকার কথা, সাধ্যের যেখানে অভাব আছে তার সাথে না। তো সেখানে উদাহরণটা দেখলে আমরা বুঝতে পারবো ভালোভাবে। শব্দঃ নিত্যঃ কৃতকত্বাৎ। কি বলছে? শব্দ হচ্ছে পক্ষ, শব্দ পক্ষ, সেটা নিত্যত্ব, অর্থাৎ সাধ্য হচ্ছে নিত্যত্ব। শব্দকে নিত্য বলা হচ্ছে, শব্দে আমরা নিত্যত্ব প্রমাণ করতে চাইছি, বলা হচ্ছে না। শব্দ পক্ষে আমরা সাধ্য নিত্যত্বকে প্রমাণ করতে চাইছি কৃতকত্ব এই হেতুটার মাধ্যমে। কিন্তু কৃতকত্ব মানে কি? কৃতকত্ব মানে হচ্ছে যেটা কার্য উৎপন্ন করেছে, কৃতকত্ব। কৃতকত্বর আরেকটা শব্দ দ্বারা আমরা যেটাকে ট্রান্সলেট করতে পারি সেটা হচ্ছে কার্য, মানে কোনো কিছুর কার্য হওয়া। তো খুব স্বাভাবিকভাবে এটা বোঝা যাচ্ছে যে যেটা কোনো কিছুর কার্য, মানে সেটা উৎপন্ন হয়েছে একটা সার্টেন টাইমে,
তার পূর্বে সেটার কোনো উপস্থিতি ছিল না। ধরা যাক আজকে উম, কেউ একজন এই পেনটা তৈরি করেছে, তো পেনটা তৈরি হওয়ার আগে পেনটার কোনো অস্তিত্ব ছিল না। তাহলে কি পেনটাকে নিত্য বলা যায়? কোনোভাবেই না। তো শব্দতে বলা হচ্ছে কৃতকত্ব হেতু রয়েছে, শব্দ উৎপন্ন হয়, আমরা সেটা দেখতেও পাচ্ছি, মানে প্রত্যক্ষ করতে পারছি, দেখতে পাচ্ছি বলাটা ভুল। কিরম ভাবে? এই যে আমি কথা বলছি, শব্দ উৎপন্ন হচ্ছে এবং আপনারা সেটা শুনতে পাচ্ছেন। তো শব্দ উৎপন্ন হচ্ছে, বা শুধু এইরকম শব্দ নয়, আমরা যে অন্যান্য ঢেউয়ের শব্দ, হাওয়ার শব্দ, বিভিন্ন শব্দ শুনতে পাই। তো শব্দ উৎপন্ন হচ্ছে আবার বিনষ্ট হয়ে যাচ্ছে, সেটা কৃতকত্ব অর্থাৎ কার্য। তাহলে তাতে নিত্যত্ব কিভাবে আসছে? নিত্যত্ব তার মধ্যে থাকা সম্ভব নয়, তার মধ্যে অনিত্যত্বই থাকছে। অর্থাৎ কি হচ্ছে, হেতু কৃতকত্ব সাধ্য নিত্যত্বর ব্যাপ্য নয়, সাধ্য সাধ্যা ভাবের অধিকরণের সাথে ব্যক্তি সম্বন্ধে যুক্ত থাকছে। অর্থাৎ যেখানে কৃতকত্ব থাকে সেখানে অনিত্যত্ব থাকে, নিত্যত্ব থাকে না। অর্থাৎ ব্যক্তি সম্ভব হচ্ছে না সাধ্য আর হেতু, হেতু আর সাধ্যের মধ্যে। হেতু আর সাধ্যা ভাবের মধ্যে ব্যক্তি হচ্ছে, তাই কি বলছে, সাধ্যা ভাব ব্যক্ত হেতুর বিরুদ্ধ। অর্থাৎ যেখানে হেতু সাধ্যা ভাবের সাথে ব্যক্তি সম্বন্ধে যুক্ত থাকে সেখানে বিরুদ্ধ নামক হেত্যাভ্যাস করে। পরবর্তী আসছি সৎ প্রতিপক্ষ। সৎ প্রতিপক্ষতে কি বলা হচ্ছে, ইয়স্য সাধ্যা ভাব সাধকম হেত্বন্তরম বিদ্যতে স সৎ প্রতিপক্ষ। আমরা অসৎ প্রতিপক্ষ তো বলে একটা হেতুর গুণ পেয়েছিলাম, অর্থাৎ যেখানে কোনো উম, জোরালো হেতুর দ্বারা, প্রতিপক্ষ হেতুর দ্বারা একই পক্ষে ভিন্ন অর্থাৎ সাধ্যের অভাবকে সিদ্ধ না করা, সেটা অসৎ প্রতিপক্ষত্ব। এরকম হেতুতে এই গুণটা থাকে সেটা অসৎ প্রতিপক্ষত্ব। ঠিক তার বিপরীতটা, যখন কোনো বিরোধী হেতু, বিরোধী বলবো না, বিরোধী যেহেতু বিরুদ্ধ শব্দটা এসে যাচ্ছে, তো এমন কোন প্রতিপক্ষ হেতুর দ্বারা, অন্য হেতুর দ্বারা, প্রতিপক্ষ হেতুর দ্বারা, যেটাকে হেত্যন্তর বলছে, মানে ভিন্ন হেতুর দ্বারা একই পক্ষে সাধ্যের অভাবকে সিদ্ধ করা হচ্ছে। উদাহরণটা দেখি, তাহলে ভালোভাবে বুঝতে পারবো। প্রথমে বলা হচ্ছে শব্দ নিত্য, শব্দে নিত্যত্ব প্রমাণ করা হচ্ছে। শ্রাবণত্বাৎ শব্দত্ববৎ। আচ্ছা, এখানে আমি ছবি একটাই যেহেতু করেছি, একটুখানি এডিট করে নি আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে আমরা দুটো উদাহরণও পাচ্ছি। তাহলে আমরা কি দেখছি, যে প্রথমটায় বলা হচ্ছে শব্দ নিত্য শ্রাবণত্বাৎ শব্দত্ব। তাহলে কি শব্দের নিত্যত্ব থাকছে, এটা আমরা প্রমাণ করতে চাইছি, কেননা তাতে শ্রাবণত্ব এই হেতুটা রয়েছে। ঠিক একই শব্দে অর্থাৎ একই পক্ষে অনিত্যত্বকে সিদ্ধ করতে চাওয়া হচ্ছে, কেননা তাতে কার্যত্ব রয়েছে। তাহলে আমরা কি দেখছি এখানে, এই যে শ্রাবণত্ব হেতুটা, এটা একটা প্রতিপক্ষ হেতুর দ্বারা একই পক্ষে ভিন্ন সাধ্যকে সাধন করছে শব্দে। আগেরটাই আমরা যেরকম দেখলাম, বিরুদ্ধর ক্ষেত্রে এখানে নিত্যত্ব আর কৃতকত্ব নেওয়া বিরুদ্ধ হেত্যাভ্যাস করছে, কিন্তু এখানে আমরা কি দেখছি, অনিত্যত্ব কার্যত্ব, অর্থাৎ কার্যত্ব হেতুর দ্বারা অনিত্যত্বকে সিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। এটা একটা অত্যন্ত আহ, ঠিকঠাক বলা যায় একটা যুক্তি, কিন্তু তার একটা প্রতিপক্ষ হচ্ছে শ্রাবণত্ব। অর্থাৎ এখানে শব্দে শ্রাবণত্ব আছে, তাই এটা নিত্যত্ব। এইটাকে, এই আরেকটা প্রতিপক্ষ হেতু যেখানে শব্দে কার্যত্ব আছে, তাই সেটি অনিত্য। ঠিক নিত্যত্বের অপোজিট সাধ্যকে সাধন করছে। তো একই পক্ষে সাধ্য এবং সাধ্যাভাব দুটোই থাকতে পারে না। তো সেক্ষেত্রে এই যে শ্রাবণত্বাৎ, এই যে হেতুটা, এটা কিন্তু সৎ প্রতিপক্ষ দোষদুষ্ট হয়ে পড়ছে। এবার এখানে দুটো উদাহরণ দিয়েছে, প্রথমটায় শব্দ নিত্য শ্রাবণত্বাৎ, নিত্য শ্রাবণত্বাৎ, তাতে বলছে শব্দত্ব, অর্থাৎ শব্দত্ব যেরকম নিত্য সেরকম। আর শব্দ অনিত্য কার্যত্বাৎ, যেমন ঘটবৎ, অর্থাৎ যেমন ঘট। এই বৎ শব্দটার দ্বারা, এই বৎ শব্দটার দ্বারা কিন্তু উদাহরণ দেওয়া হচ্ছে। তাৎ শব্দটার দ্বারা যেরকম আমি বলেছিলাম সাধারণত আমরা হেতুটা আইডেন্টিফাই করতে পারি, তেমনি বৎ থাকা মানে হচ্ছে উদাহরণ। তো
শব্দে যেরকম শব্দত্ব থাকে সেটা নিত্য হয়, সেরকম ভাবে শব্দে শব্দত্ব থাকে বলবো না, শব্দত্ব নিত্য হয়। ঠিক একই ভাবে শ্রাবণত্ব থাকায় শব্দ নিত্য, শব্দত্ব যেরকম নিত্য সেরকম এটাও নিত্য। তাই শব্দত্বের উদাহরণ দেওয়া হয়েছে। ঘট যেরকম অনিত্য, শব্দ সেরকম অনিত্য। এটা হচ্ছে আহ কি বলবো, লুপ্ত অ, লুপ্ত অ। সংস্কৃতে লুপ্ত অটা এটা মেসের মতন লেখা হয়। শব্দ অনিত্য, এটা সন্ধি হয়ে গেলে এরকম ভাবে লেখা হয়। শব্দ অনিত্য কেননা তাতে কার্যত্ব আছে, ঠিক যেরকম ভাবে ঘটে কার্যত্ব থাকে। মাটি থেকে ঘট উৎপন্ন হচ্ছে, ঠিক একইভাবে শব্দ উৎপন্ন হচ্ছে, কার্যত্ব থাকায় ঘট অনিত্য। একই পক্ষে আমরা সাধ্য এবং সাধ্যা ভাব দুটো ভিন্ন প্রতিপক্ষ হেতুর দ্বারা পাচ্ছি, প্রমাণ হচ্ছে। তো সেই জন্য এখানে এই যে হেতু, সেই হেতুটা সৎ প্রতিপক্ষ দোষদুষ্ট। তো এখানে লক্ষণটা আমরা আরেকবার মিলিয়ে নিই। কি বলা হচ্ছে, ইয়েস সাধ্যা ভাব সাধকম, সাধ্যের অভাবের সাধক, হেত্বান্তরম অর্থাৎ হেতুর ভিন্ন হেতুর দ্বারা, হেত্বান্তর মানে ভিন্ন হেতুর কথা বলা হচ্ছে, ভিন্ন হেতুর দ্বারা সাধ্যের সাধক সম্ভব হচ্ছে, সাধ্যা ভাবের সাধক সম্ভব হচ্ছে যেখানে, সেখানে সৎপ্রতিপক্ষ হেত্যাভাস হচ্ছে। অর্থাৎ এটাই শ্রাবণত্ব হেতু রয়েছে, যে উদাহরণটা প্রথম উদাহরণ, তাতে হেতু হচ্ছে শ্রাবণ, ভিন্ন হেতু হচ্ছে কার্য। শ্রাবণত্ব হেতুর দ্বারা আমরা নিত্যত্বকে সাধন করতে চাইছি, কিন্তু কার্যত্ব হেতুর দ্বারা সাধ্যের অভাব অর্থাৎ অনিত্যত্বকে সাধন করা হচ্ছে। অর্থাৎ এই যে হেতু, তা সৎ প্রতিপক্ষ দোষদুষ্ট। আচ্ছা, এখানে অসিদ্ধ হেতুটা আমি লিখিনি, ওটা নেক্সট সেশনে করবো। ওটার তিনটে প্রকার আছে বললামই অসিদ্ধ হেতু। তো সেটা নিয়ে আলোচনা করতে গেলে পুরো একটা সেশন কমপ্লিট লেগে যাবে, সেই জন্যই ওটা পরের সেশনে আলোচনা করব। আমি জাস্ট নামগুলো বলে দিচ্ছি। অসিদ্ধ হেতুর তিনটে হচ্ছে আশ্রয়া সিদ্ধ, স্বরূপা সিদ্ধ আর ব্যাপ্যতা সিদ্ধ। ব্যাপ্যতা সিদ্ধের উদাহরণটা আমরা অলরেডি জানি, যেমন পর্বত ধূমবান বহ্নে, যেখানে ব্যাপ্তি অসিদ্ধ। তো আমরা এবার বাধিত হেতুটা দেখে নিই, বাধিত হেত্যাভ্যাসটা দেখে নিই। বাধিত হেত্যাভ্যাসটা হলে আমরা আজকের সেশনে তাহলে স্বব্যভিচার, বিরুদ্ধ, স্বব্যভিচার তিনটে প্রকার, বিরুদ্ধ, সৎপ্রতিপক্ষত্ব এবং বাধিত, চারটে হেত্যাভ্যাস কমপ্লিট দেখে নিচ্ছি। আর যেখানে স্বব্যভিচারের তিনটে প্রকারও আমাদের জানা হয়ে গেছে, শুধু অসিদ্ধ হেত্যাভ্যাসের যে তিনটে প্রকার, আশ্রয়া সিদ্ধ, স্বরূপা সিদ্ধ এবং ব্যাপ্যতা সিদ্ধ, সেটা আমরা নেক্সট সেশনে দেখলে হেত্যাভ্যাসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। যেহেতু বাধিতর কোনো প্রকার নেই, খুব অল্প সময় লাগবে বাধিতটা বলতে, সেই জন্য আজকের সেশনে আমরা এটা আলোচনা করছি। কিন্তু আমরা যদি তর্ক সংগ্রহ অনুসরণ করে দেখি, সেখানে কিন্তু নামগুলো এইভাবেই পরপর আছে, যেরকম ভাবে আমি লিখেছি। স্বব্যভিচার, বিরুদ্ধ, সৎপ্রতিপক্ষত্ব, অসিদ্ধ, বাধিত। এই লাইনটা একটু বলে দিচ্ছি। স্বব্যভিচার বিরুদ্ধ সৎপ্রতিপক্ষা সিদ্ধ্য বাধিতাः পঞ্চ হেত্যাভ্যাসः। স্বব্যভিচার বিরুদ্ধ সৎপ্রতিপক্ষা সিদ্ধ্য বাধিতাः পঞ্চ হেত্যাভ্যাসः। তো বাধিত হেত্যাভ্যাস আমরা কি দেখছি, ইয়েস সাধ্যা ভাব প্রমাণেন, ব্র্যাকেটে প্রমাণান্তরেণ, অর্থাৎ প্রমাণেন এই শব্দটা দ্বারা, প্রমাণেন শব্দটা দ্বারা যদি বুঝতে অসুবিধা হয় তাই জন্য প্রমাণ অন্তরেণ এই শব্দটাকে যুক্ত করা হয়েছে, অর্থাৎ ভিন্ন প্রমাণের দ্বারা। মানে আমরা তো অনুমান সংক্রান্ত আলোচনা করছি, তো অনুমান ভিন্ন প্রমাণের কথা বলা হচ্ছে, অর্থাৎ এখানে মূলত প্রত্যক্ষের কথাই বলা হচ্ছে। অন্য কোনো উদাহরণের ক্ষেত্রে অন্য কোনো প্রমাণও ব্যবহার হয়ে থাকতে পারে, কারণ এখানে প্রত্যক্ষ প্রমাণ কিন্তু ডাইরেক্টলি বলা হয়নি। যদি আমরা কোনো বেদ সংক্রান্ত, উপনিষদ সংক্রান্ত উদাহরণ নিই, সেক্ষেত্রে আমাদের শব্দ প্রমাণ হতে পারে, উপমান প্রমাণও হতে পারে। আর ন্যায় দর্শনে যেহেতু এর অতিরিক্ত প্রমাণ স্বীকার করা হয়নি, এই তিনটে যে কোনো একটা হতে পারে। এই উদাহরণটার জন্য প্রত্যক্ষই দরকার। কি বলা হচ্ছে, ইয়স্য সাধ্যা ভাবঃ প্রমাণেন বা প্রমাণান্তরেণ নিশ্চিতঃ স বাধিতঃ। অর্থাৎ যেখানে সাধ্যা ভাব, যেটা সাধ্যের অভাব, সেটা ভিন্ন প্রমাণের দ্বারা নিশ্চিতভাবে সিদ্ধ হচ্ছে, সেটা বাধিত। কি বলা হচ্ছে উদাহরণে, বহ্নির অনুষ্ণ দ্রব্যত্বাৎ, এখানে হেত, ভেরি সরি। আচ্ছা, তো কি দেখছিলাম আমরা, বহ্নি অনুষ্ণ দ্রব্যত্বাৎ,
বহ্নিতে অনুষ্ণত্ব সিদ্ধ করা হচ্ছে। বহ্নি অনুষ্ণ সিদ্ধ করা হচ্ছে কেননা তাতে দ্রব্যত্ব আছে। এখানে হেতু নিয়ে কোনো আলোচনা করারই দরকার নেই, কারণ কি বলা হচ্ছে যে এখানে সাধ্য হচ্ছে অনুষ্ণ, অনুষ্ণত্ব। আর এখানে সাধ্যা ভাব ভিন্ন প্রমাণের দ্বারা, অর্থাৎ আমাদের প্রত্যক্ষ প্রমাণের দ্বারা সিদ্ধ হয়ে যাচ্ছে নিশ্চিত ভাবে। অর্থাৎ আমরা যদি বহ্নিতে হাত দিই, স্পর্শের দ্বারা আমরা বুঝে যাচ্ছি বহ্নি গরম। আমরা যদি পাশে দাঁড়িয়ে তা আপনি তাহলেও বুঝে যাচ্ছি, স্পর্শ করার প্রয়োজনও পড়বে না। মোট কথা সেটা স্পর্শ প্রত্যক্ষের দ্বারাই আমরা জানতে পারছি। বহ্নির উষ্ণতা আছে যে, সেটা কিন্তু আমরা স্পর্শ ভিন্ন অন্য কোনো প্রমাণের দ্বারা বুঝতে পারবো না। চক্ষুর দ্বারা আমরা বহ্নির তেজ দেখতে পারি, কিন্তু স্পর্শের দ্বারা তো সেটা যে উষ্ণ সেটা আমরা জানতে পারি, কারণ শীত উষ্ণ এগুলো আমরা স্পর্শ প্রত্যক্ষের মাধ্যমে জেনে জেনে থাকি। তো প্রমাণান্তরেণ, অর্থাৎ প্রত্যক্ষ প্রমাণের দ্বারা আমরা নিশ্চিত রূপে জানতে পারছি যে বহ্নি উষ্ণ, অনুষ্ণ নয়। সুতরাং এখানে কি হেতু ব্যবহার হয়েছে জানার দেখার কোনো দরকারই থাকছে না। অন্য প্রমাণের দ্বারা নিশ্চিত ভাবে সাধ্যের অভাবটাই সিদ্ধ হয়ে যাচ্ছে পক্ষে। অর্থাৎ প্রত্যক্ষ প্রমাণের দ্বারা বহ্নিতে যে অনুষ্ণত্ব নয় উষ্ণত্ব রয়েছে সেটাই আমরা সিদ্ধ করে দিচ্ছি। তো এই জন্য বাধিত হয়ে যাচ্ছে। বাধিত মানে আটকে দেওয়া হচ্ছে, বাধা দেওয়া যেরকম আমরা বলি সেরকম। ভিন্ন প্রমাণের দ্বারা সাধ্যের অভাব পক্ষে থাকায় এই যে সাধ্য সেটা সিদ্ধ হওয়া সম্ভব নয়, এটা প্রমাণিত হয়ে যাচ্ছে। তো এই জন্য এখানে বাধিত হেত্যাভ্যাস হচ্ছে। তো এই ছিল আজকে যেগুলো দেখলাম, বিরুদ্ধ, সৎপ্রতিপক্ষ এবং বাধিত। তাহলে আমাদের বাকি রইল অসিদ্ধ হেত্যাভ্যাসটা। আমি নেক্সট সেশনে অসিদ্ধ হেত্যাভ্যাসের যে তিনটে প্রকার, অর্থাৎ আশ্রয়া সিদ্ধ, স্বরূপা সিদ্ধ আর ব্যাপকতা সিদ্ধটা নিয়ে আলোচনা করব। আজকে সেশনটা এখানেই শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে সেটা নিয়ে পরের সেশনে আলোচনা করব, বা আজকেও যদি জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করতে পারেন। আর অসিদ্ধ হেত্যাভ্যাসটা নিয়ে আলোচনা করলে হেত্যাভ্যাস এবং আমরা যা যা আলোচনা করছিলাম সব টপিকটাই, ইন্ডিয়ান লজিকের ওপর যা যা আলোচনা আমরা করছিলাম সেই পুরোটাই শেষ হচ্ছে, কারণ হেত্যাভ্যাসই এই ইন্ডিয়ান লজিকের কোর্সটার মধ্যে লাস্ট টপিক ছিল। তো নেক্সট সেশনে আশা করছি এটা শেষ হয়ে যাবে। তারপরে আমি যেহেতু প্রথম থেকেই পুরোটা একটু রিভাইজ করে দিয়েছি, যদি আমি নেক্সট সেশনে সময় পাই একটু শর্টে রিভাইজ করে দেবো। আর না হলে যদি আপনারা বলেন তো আমি আর একটা সানডেতে পুরোটা রিভাইজ করতে পারি, তবে আমার মনে হয় না দরকার হবে, কেননা এটা পুরোটাই আমি ইউটিউবে আপলোড করব। তো রিভাইজ করে দেখে নিতে পারবেন। আর আজকে আমি একটা ওভারভিউও দিয়ে দিলাম প্রথম থেকে কি কি করা হয়েছে, অনেকদিন বাদেই আজকে ওভারভিউটা করলাম। ঠিক আছে, আমি স্ক্রিনশটটা অফ করছি। আপনি কিছু বলতে চাইছিলেন সম্ভবত, বলতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি যে নব্য ন্যায় যেটা আপনি বোধহয় আগে বলেছিলেন, আমি কোথাও মানে আরো দেখছিলাম নব্য ন্যায় যে ব্যাপারটা, সেটার সাথে আহ, সেগুলো কি সব এই টপিকের মধ্যেই ইনক্লুড করা রয়েছে, নাকি এছাড়াও আরো অনেক কিছু রয়েছে যেগুলো নব্য ন্যায়তে ডিসকাস করানো হয়? হ্যাঁ, নব্বই তো একটুখানি জায়গা নয়। আচ্ছা, আপনি প্রশ্নটা তুললেন যখন, এটা একটুখানি ডিটেলে বলি। অ্যাকচুয়ালি মহর্ষি গৌতম ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা। তিনি আহ তার সময় থেকে তারপরে ভাষ্য, আহ, টিকা করে যে পুরো পরম্পরাটা এসেছে, সেটার পর দশম শতাব্দীতে 10th সেঞ্চুরি এডি থেকে গঙ্গেশ উপাধ্যায় তার তত্ত্বচিন্তামণি গ্রন্থে একটা নতুন ভাষাকে ইন্ট্রোডিউস করেন। সেইটাই মোটামুটি নব্য ন্যায়ের ভাষা বা একটা লিঙ্গুইস্টিক টার্ন এখান থেকে আসছে নব্য ন্যায়ের ক্ষেত্রে। আর এই সময় থেকেই ন্যায় আর বৈশেষিক যে সমান্তরাল দুটো দর্শন, এই দুটো যুক্ত হয়ে যায়। কেননা আমরা দেখেছি যে ন্যায় দর্শনে 16টা পদার্থ এবং বৈশেষিক দর্শনে 7টা পদার্থ। ওই 7টা পদার্থের মধ্যে ন্যায় দর্শনের 16টা পদার্থ ইনক্লুড হয়ে যাওয়ায় নব্য ন্যায়ে 7টা পদার্থ স্বীকৃত হয়েছে। আবার ন্যায় দর্শনে 4টে প্রমাণ আর বৈশেষিক দর্শনে 2টো প্রমাণ স্বীকার করা হয়, কিন্তু 4টে প্রমাণ স্বীকার অধিক যুক্তিযুক্ত হওয়ায় নব্য ন্যায়ে গিয়ে 4টে প্রমাণ স্বীকার করা হয়েছে। এরকম কিছু কিছু চেঞ্জেস হয়েছে এবং নব্য ন্যায়ের একটা আহ, প্রথা শুরু হয়েছে। প্রথা বলবো না, একটা নতুন ট্র্যাডিশনের মতন করে শুরু হয়েছে। এই যে তর্ক সংগ্রহ গ্রন্থটা, এটাই নব্য ন্যায় অনুসরণেই লেখা, কেননা এখানে ওই 7টা পদার্থ এবং 4টে প্রমাণ সংক্রান্ত বিস্তারিত আলোচনা রয়েছে।
আর নব্বন্যায় নো ডাউট আরো অনেক কিছু আছে, স্পেশালি নব্বন্যায়ের ভাষা। আমরা ভাষা পরিচ্ছেদ গ্রন্থ, ভাষা প্রদীপ, আরো অনেক গ্রন্থ পাই যেখানে নব্বন্যায়ের এই ভাষা সম্পর্কে আলোচনা আছে। তো এইটুকু তো মানে জাস্ট ইন্ট্রোডাকশন। নব্বন্যায়ের ব্যাপারটা আরো অনেক বড় বিশাল একটা জায়গা, আর তার মূল জায়গা হচ্ছে তত্ত্বচিন্তামণি গ্রন্থ। ঠিক আছে, সময়টা শেষ হয়ে আসছে, আচ্ছা, এই নিয়ে যদি ঠিক আপনার আছে। আর কোনো প্রশ্ন থাকে আমরা পরে ডিসকাস করব। আর নেক্সট সেশনেও যদি শেষে সময় থাকে সেখানে আমরা আলোচনা করতে পারি। তাহলে আজকে সেশনটা হুম এখানেই হুম, শেষ ঠিক করছি। আছে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। থ্যাংক ইউ।